দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সিপিএম এর রাজ্য সম্মেলনে দলের পরিস্থিতি নিয়ে সাংগঠনিক পর্যালোচনা হয়। এদিন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, মানুষের কাছে আরো বেশি মাত্রায় পৌঁছতে হবে। দলে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি মোদীকে $21 মিলিয়ন দেওয়া ট্রাম্পের দাবি নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যকে শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন মোহাম্মদ সেলিম। দলের রাজ্য সম্মেলনে সাংগঠনিক পর্যালোচনা সিপিএম এর। প্রান্তিক মানুষ, দুর্বল খেটে খাওয়া মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাদের কাছে আরো বেশি করে পৌঁছে সাংগঠনিক দুর্বলতা কাটানোর চেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে, অনেকের মধ্যে দলের কাজে অনীহা দেখা যাচ্ছে, এগুলোকেও চিহ্নিত করা হচ্ছে। দেশের জনসংখ্যার 65% তরুণ প্রজন্ম, যান্ত্রিকভাবে নয়, আরো যত্নবান হয়ে তরুণ প্রজন্মের দলে অন্তর্ভুক্তি ঘটাতে হবে। গত 3 বছরে দলের সদস্যের অন্তর্ভুক্তি বেড়েছে, জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে, মহিলাকে, সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে। তার জন্য পরিকল্পিতভাবে কীভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আশানুরূপ হয়নি, আরও অনেক পথ যেতে হবে। ভোটার টার্নআউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন মোদীকে দেওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, এখানে যখন 80% বেশি ভোট হতো তখন রিগিং এর অভিযোগ করা হতো। কোন টাকা কোথা থেকে এলো এবং কোথায় গেল সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যকে শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন মোহাম্মদ সেলিম। ভোট চুরির জন্য এই টাকা ব্যবহার হলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও মনে করেন সেলিম। ইতিমধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির ভোটের পরে নির্বাচন কমিশনার কাঠগড়ায় দাঁড়িয়েছে বলে দাবি মোহাম্মদ সেলিমের। ভারত বিদ্বেষী, পরিযায়ী বিদ্বেষী, চরম দক্ষিণপন্থা চূড়ান্ত উদাহরণ একজন ট্রাম্প। তিনি বলছেন $21 মিলিয়ন মোদির জন্য, বিজেপির জন্য পাঠানো হয়েছিল। আর আমরা জানি 2011 নির্বাচন এবং তার পরবর্তী সমস্ত নির্বাচন ভোট লুট করার জন্য, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, সাধারণ প্রশাসন তাদেরকে কিনে নেওয়ার জন্য এবং গুন্ডা, বদমাশ, মস্তান মোবিলাইজ করার জন্য। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক, আর নাহলে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করুক। চাঁদা তুলে দলের রাজ্য সম্মেলন হচ্ছে বলে দাবি করেন সেলিম। সোমবার বিশেষ অধিবেশনে ভবিষ্যতের জন্য দিক নির্দেশ করা হবে। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনাও হবে। এই প্রথমবার এই অধিবেশন হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সম্মেলনে মূল সাংগঠনিক প্রস্তাবের পাশাপাশি 13টি প্রস্তাব পেশ হয়েছে বলেও জানান সেলিম। কলকাতা টিভি। ট্যাংরা কাণ্ডে ক্রমশই বিস্তৃত হচ্ছে রহস্যের জাল। মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করানো হয়েছে 2 ভাই এবং নাবালককে। পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। একই সঙ্গে বাইপাসের বেসরকারি হাসপাতালে বিপুল অঙ্কের বিল। প্রসূন দে এবং নাবালককে সরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত পুলিশের। অসুস্থ প্রসূন এবং নাবালকের দায় নিতে অস্বীকার আত্মীয়দের। ট্যাংরা কাণ্ডে লম্বা হচ্ছে প্রশ্নমালা, জোরালো হচ্ছে খুনের তত্ত্ব। পরিকল্পনা মাফিক খুন, ঠান্ডা মাথায় খুনের ছক প্রণয় প্রসূনের। নেপথ্যে কি শুধুই আর্থিক টানাপোড়েন? প্রশ্ন অনেক, উত্তর পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। শনিবারই অসুস্থ প্রণয় দেকে বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে এনআরএসে। স্থানান্তর করা হতে পারে প্রসূন দে এবং তার নাবালক ভাইপোকেও, কারণ বেসরকারি হাসপাতালে চরচর করে বাড়ছে বিল। জানা গিয়েছে প্রণয় দে, প্রসূন দে এবং নাবালকের চিকিৎসায় খরচ হয়েছে প্রায় 7 লক্ষ টাকা। প্রসূন দে চিকিৎসায় খরচ হয়েছে 1,82,000। প্রসূনের হাই রেজলিউশন চেস্ট স্ক্যানিং হতে পারে, সেক্ষেত্রে বাড়তে পারে খরচ। নাবালকের চিকিৎসায় খরচ দাঁড়িয়েছে 3,32,000 টাকা। বিপুল অঙ্কের এই বিল মেটাবে কে? পুলিশ সূত্রে খবর, প্রসূন প্রণয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কেউই হাসপাতালে দায়িত্ব নিতে চাইছেন না। কেউ ডিসচার্জ সার্টিফিকেটে সইও করতে চাইছেন না। তাই 2 ভাই সহ নাবালককে সরকারি হাসপাতালে রাখার সিদ্ধান্ত পুলিশের। এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত প্রসূন, প্রণয় এবং নাবালক। 3 জনেরই চিকিৎসা করছেন এক মনোরোগ বিশেষজ্ঞ। পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।
সোমবার মুখ্যমন্ত্রী চিকিৎসকদের বৈঠক। আরজিকর আবহে প্রথম রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে চিকিৎসকদের একাংশের। চিকিৎসকদের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে স্বাস্থ্যমহল। ধনধান্য সভাগৃহে বৈঠকের আয়োজন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গ্রিভেন্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সাম্প্রতিককালে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র ঘটনাবহুল। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু সহ একাধিক ঘটনায় উত্তাল হয়েছে বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন অনিয়ম নিয়ে সরব হয়েছে রাজ্যের চিকিৎসক মহল। এই আবহে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। থাকবেন বেসরকারি হাসপাতালের পরিচালকরাও। চিকিৎসকদের সঙ্গে বৈঠক যে করবেন তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর পরবর্তী সময়ে এই বৈঠক থেকে তিনি কি বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছে স্বাস্থ্যমহল। অন্যদিকে সরকার বিরোধী চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ স্বাস্থ্য ব্যবস্থায় পচন ধরে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ মানতে রাজি নন। সম্প্রতি নিউ টাউনে এক বেসরকারি হাসপাতালের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে তার দাবি, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার ব্যাপক উন্নতি করেছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই। সোমবার বৈঠকের আয়োজন করেছে স্বাস্থ্য দপ্তরের গ্রিভেন্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সূত্রের খবর, বৈঠকের আগে কমিটি জেলায় জেলায় ঘুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলেছে। কমিটির দেওয়া তথ্যে উঠে এসেছে নানা খামতির কথা। বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয় কিনা তাই দেখার। ফলে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে চিকিৎসক মহল। তবে চিকিৎসকদের কোনো সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়নি বলে সূত্রের খবর। কলকাতা টিভি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় অন্ডাল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু। ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে তরজা। বিষয়টি নিয়ে মুখ খোলেননি সুজাতা বসু। ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, দলের কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। দলনেত্রীর এই কড়া বার্তার পরেও হুঁশ ফেরেনি অনেকের। এই আবহে এক মহিলাকে আইসিডিএস এ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় অন্ডাল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার। ইতিমধ্যেই অভিযোগকারীর সঙ্গে তৃণমূল নেত্রীর টাকা দেওয়া নেওয়া সংক্রান্ত একটি অডিও প্রকাশ্যে আসে। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। বলছি, তোর ওই ডকুমেন্টগুলো তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইগুলোকে তো জমা করতে হবে ঠিক জায়গায়। কোথায় করতে হবে? মানে যেখানে আমি পাঠিয়েছি সেখান থেকে যেখানে জমা করার করবে। কিন্তু তোকে একটা টোকেন বলেছিলাম। হ্যাঁ, এন্ট্রি ফিজ একটা। হ্যাঁ, সেটা তুই কখন করবি? ওটা কত? 30। 30? হুম। তো কিভাবে করবো বলো? 1000 কিন্তু। 1000 মানে 3000 টাকা? 30,000 মানে 30,000? হ্যাঁ 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 দিদি, ওইটা কি আগেই দেবো? হ্যাঁ, ওইটা আগে দিবি, তারপরে এটা ফুলফিল হয়ে গেলে কত কি লাগবে সেটা তোকে তখন জানাবো। তো আগে দেবো দিদি, হবে তো? সে বিশ্বাসটা তো রাখতে হবে তোকে। হ্যাঁ, সেটা তো ঠিকই। হ্যাঁ। সূত্রের খবর, অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের এক মহিলাকে আইসিডিএস এ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সুজাতা বসু সরকার। অভিযোগ, কাজের জন্য টাকা দাবি করেন সুজাতা। সেই মতো নিজের এবং ভাইয়ের বউয়ের কাজের জন্য সুজাতা দেবীকে 1 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু টাকা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরে 50,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন সুজাতা বসু সরকার। এসব ব্যাপারে কিছু জানি না, যারা বলছে সবাই জানে, আমি কিছু জানি না। আপনার অডিও ভাইরাল হয়েছে, আমি কিছু জানি না। দেখুন, এটা জানা নেই, আপনি জানলেন তো, এবারে কি বলবেন? না, জানা নেই। আপনি জানলেন, আপনাকে জানালো। এখন কি বলবেন আপনি? এখন কি বলবেন এটা নিয়ে? খবর না নিয়ে কি করে বলবেন? ব্যবস্থা নেবেন তো, যে সত্যি এই ঘটনা? দল সবসময় সত্যের পথে চলে, সত্য হলে নিশ্চয়ই ব্যবস্থা হবে। বিষয়টি সামনে আসতেই মুখ পুড়েছে শাসক দলের। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূলের এটাই কালচার। কারণ চাকরি দেওয়ার নাম করে তারা মানুষের কাছে পয়সা নিচ্ছে, তারা মানুষকে প্রতারিত করছে। এটাই এগিয়ে বাংলা। এগিয়ে বাংলাই হচ্ছে মানুষকে প্রতারিত করা, মানুষের কাছে পয়সা নেওয়া,
মানুষকে ধাপ্পাবাজি দেওয়া, এটাই হচ্ছে এই তৃণমূলের কালচার। এই তৃণমূল সরকারের প্রত্যেক নেতা নেত্রীর এই কালচারের মধ্য দিয়ে আছেন। আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। মহিলা স্বামী তৃণমূলের উখরা অঞ্চল সভাপতি শরণ সাইগলের কাছে সুজাতা দেবীর নামে লিখিত অভিযোগ জানান। বিষয়টি দলের ব্লক সভাপতি ও জেলা সভাপতিকেও জানানো হয়েছে। প্রশাসনের পদক্ষেপে সুজাতা বসু সরকার প্রাপ্য টাকা ফেরত দেন কিনা সেই দিকেই তাকিয়ে অভিযোগকারী। অন্ডাল থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। বীরভূমে তৃণমূল কর্মী খুনে ধৃতকে 13 দিনের জেল হেফাজত। ধৃত আকবর শেখকে জেল হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের। রাতভর তল্লাশির পর আকবরকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। মৃত নিয়ামুল শেখের দাদা এনামুল শেখের অভিযোগের ভিত্তিতেই আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। বীরভূমে তৃণমূল নেতা খুনে ধৃত আকবর শেখকে 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের। 8ই মার্চ তাকে ফের আদালতে হাজিরার নির্দেশ দুবরাজপুর আদালতের। মৃত নিয়ামুল শেখের দাদা এনামুল শেখের অভিযোগের ভিত্তিতেই আকবর শেখকে গ্রেফতার করে কাকরতলা থানার পুলিশ। কৈথে গ্রামে রাতভর অভিযান চালিয়ে আকবরকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল। আদালত সেটাকে কনসিডার করে তাকে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 7/3/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। বালিরঘাটের টাকা ভাগাভাগি নিয়ে জামালপুরে বোমাবাজির ঘটনায় রেশ কাটতে না কাটতেই বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রামে তৃণমূল কর্মী নিহত। তৃণমূল কর্মী নিয়ামুল শেখকে মেরে কোমর ও পা ভেঙে দেওয়া হয়। ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখান থেকে দুর্গাপুর রেফার করলে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। মৃতের দাদা 27 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রামে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিহারের নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে আরজেডিতে যোগদানের আমন্ত্রণ। লালু পুত্র তেজপ্রতাপ যাদব নিশান্তকে আরজেডিতে যোগদানের আবেদন করেন। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নিশান্তকে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিল আরজেডি। এবার নিশান্তকে সরাসরি আহ্বান তেজপ্রতাপের। तो आपकी गजब है, लोग काफी आपको प्यार दे रहे हैं। हाँ तो फैन फॉलोवर होगा, मेरा ही ना होगा, थोड़ा ना पलटू कुमार का होगा। निशांत की एंट्री हो रही है राजनीति में। निशांत की एंट्री हो रही है राजनीति में, क्या कहेंगे सीएम के बेटे नीतीश के बेटे को? अरे निशांत जी को आरजेडी ज्वाइन कर लेना चाहिए। কেরলে সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একক লড়াইয়ের সাফল্যকে সামনে রেখে দক্ষিণের রাজ্যে দলীয় প্রভাব বাড়াতে সচেষ্ট ঘাসফুল শিবির। উত্তর ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে সংগঠন তৈরির পর তৃণমূলের লক্ষ্য এবার দাক্ষিণাত্য। It's going to be a membership drive, and I'll tell you why it's a membership drive and not anything else. Because what does the word Trinamool mean? Grassroots. So it's the workers, it's the people, more than the leaders who actually make this. শশী থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। এর মধ্যেই এবার সেই জল্পনায় ইন্ধন ঢেলে সোশ্যাল মিডিয়ায় বার্তা শশী থারুরের। তিনি বলেন, যদি দল আমাকে ব্যবহার করতে চায় তাহলে ভালো, না হলে আমার নিজের অনেক কাজ রয়েছে। কারো এটা ভাবা উচিত নয় যে আমার কাছে অন্য কোনো বিকল্প নেই। আসছে পরবর্তী খবরে। মার্কিন সংস্থা ইউএসএইড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে শুরু হওয়া বিতর্ক থামার লক্ষণই নেই। কংগ্রেস বিজেপি রাজনৈতিক তরজার মধ্যে এবার আসরে নামলেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনুদান সংস্থার অর্থ সাহায্য নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য উদ্বেগের কারণ বলে দাবি করেছেন জয়শঙ্কর। তবে ভারতে আসা মার্কিন অনুদানের বিষয়টি অস্বীকার করেননি বিদেশমন্ত্রী।
ভারতে ভোটদানের হার বৃদ্ধির লক্ষ্যে মার্কিন অনুদান সংস্থা ইউএসএআইডির তরফে $2 কোটি 10 লক্ষ পাঠানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পাশাপাশি কেন ওই অনুদান দেওয়া হবে এই প্রশ্ন তুলে তার পূর্ববর্তী বাইডেন প্রশাসনকেই নিশানা করেছিলেন। তার সেই বক্তব্যের জেরে ভারতের ঘরোয়া রাজনীতিতে শাসক বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অমিত মালব্যের দাবি, ইউপিএ আমলে ওই নির্বাচন কমিশনার SY কুরেশির সঙ্গে ভারতে ভোট সংস্কারের স্বার্থে চুক্তি হয়, ফলে ভোটার প্রভাবিত করার দায় কংগ্রেসের দিকে ঠেলেছিল বিজেপি। কংগ্রেস মুখপাত্র পবন খেরার পাল্টা দাবি, 2012 সালে আসা $2 কোটি 10 লক্ষ ব্যয় করে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। একই সঙ্গে মোদীর সঙ্গে 1993 সাল থেকেই মার্কিন অনুদান সংস্থার ঘনিষ্ঠতা রয়েছে বলেও দাবি করে বিজেপিকেই আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই সব চাপানুতোরের মধ্যেই শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে এক সরকারি অনুষ্ঠানে ওই অনুদানের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, ভোটের হার বৃদ্ধির জন্য $2 কোটি 10 লক্ষ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, কিন্তু কেন আমরা ভারতকে এই অর্থ দেব? স্বাভাবিক কারণেই ট্রাম্পের এই বক্তব্যে চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। প্রথমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নামিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে কেন্দ্র। অগত্যা শনিবার সরাসরি মোদীর নাম নেওয়ায় বিদেশমন্ত্রী S জয়শঙ্কর বিবৃতি দিতে বাধ্য হন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মিডিয়ার প্রশ্নের মুখে তিনি বলেন, বহু বছর যাবৎ ওই সংস্থা অনুমতি নিয়েই ভারতে কাজ করছে। ভালো কাজ করবে এই বিশ্বাসে তাদের অনুমতি দেওয়া হলেও তারা তা বজায় রাখতে পারেনি। বিষয়টি উদ্বেগের। জয়শঙ্করের মতে, যদি মার্কিন দাবি সত্য হয় তাহলে দেশবাসীর জানার অধিকার রয়েছে কারা সেই কুকাজে যুক্ত। USAID was allowed, has been here historically, but USAID was allowed here in good faith to do good faith activities. Now suggestions are being made out of America that there are activities which are in bad faith. So it surely warrants a look, and if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. গত রবিবার এলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ভারত সহ বিভিন্ন দেশে অনুদান পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে। সেই থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জোরদার বিতর্ক শুরু হয়। এরই সঙ্গে ট্রাম্পের শনিবারের বিবৃতিতে বেজায় চাপে পড়েছে মোদী সহ পদ্ম শিবির। এই আবহে জয়শঙ্করের পাল্টা বিবৃতি চলতি বিতর্কে আদৌ ইতি টানতে পারে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হতে চলেছে আরো বহু সরকারি কর্মীদের। ইলন মাস্কের পৌরোহিত্যে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ছাঁটাই করেছে অনেক কর্মী। এবার আমেরিকার সরকারি কর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা মাস্কের। সব কর্মীকে কাজের খতিয়ান দেওয়ার নির্দেশ। 48 ঘন্টার মধ্যে কাজের হিসেব জমা না পড়লেই হারাতে হবে চাকরি। মাস্কের এহেন নির্দেশিকার পর ইতিমধ্যেই মতান্তর শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সরকারের খরচ কমাতে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি খরচ নিয়ন্ত্রণ করতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালু করেছেন ট্রাম্প। সেই দপ্তরের মাথায় আছেন ধনকুবের ইলন মাস্ক। ইতিমধ্যেই মার্কিন প্রশাসন একাধিক সরকারি কর্মীদের ছাঁটাই করেছে, একাধিক খাতে খরচে কাটছাট করেছেন মাস্ক। এমনকি USAID বন্ধ করে দিয়েছেন তিনি। ট্রাম্প চাইছেন সরকারের খরচ কমাতে যেন আরো বেশি আগ্রাসী হন মাস্ক। তাই এবার মার্কিন সরকারি কর্মীদের উপর পাল্টা চাপ সৃষ্টি করে নয়া নির্দেশিকা জারি করলেন ইলন মাস্ক। সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক কর্মীকে কাজের খতিয়ান জমা দিতে হবে। 48 ঘন্টার মধ্যে কাজের হিসেব ইমেল করতে হবে। হিসেব না দিতে পারলে বিষয়টিকে ওই কর্মীর পদত্যাগ হিসেবে দেখা হবে। যদিও মাস্কের জারি করা নির্দেশিকা নিয়ে মতান্তর শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে। ইতিমধ্যেই FBI কর্মীদের ওই নির্দেশিকা উপেক্ষা করার পাল্টা নির্দেশ দিলেন ভারতীয় বংশোদ্ভূত FBI ডিরেক্টর কাশ প্যাটেল। অন্যদিকে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিও নিজেদের কর্মীদের এই ধরনের কোনো কাজের খতিয়ান সংক্রান্ত রিপোর্ট দিতে বারণ করেছে। শনিবার মার্কিন সেনাবাহিনীর শীর্ষস্তরের বেশ কয়েকজন সেনাকর্তাকে ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে নয়া সপ্তাহের মধ্যেই তারা তাদের বেসামরিক কর্মী সংখ্যা এক ধাক্কায় 5% কমিয়ে ফেলে। ট্রাম্পের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে একাধিক মামলা হয়েছে সে দেশের আদালতে। এমনকি বেশ কয়েকটি মামলার রায় ট্রাম্প প্রশাসনের বিপক্ষেই গিয়েছে। তাও ট্রাম্প মাস্ক জুটি সরকারি খরচ কমানোর লক্ষ্যে একের পর এক নির্দেশিকা জারি করে চলেছেন। কলকাতা টিভি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন অর্থ সাহায্য এবার ফেরত চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে শনিবার এক অনুষ্ঠানে তিনি পরিকল্পনার কথা জানান। ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির প্রাক্কালে সৌদি আরবে রাশিয়া এবং মার্কিন আধিকারিকদের মধ্যে যুদ্ধের অবসানে বৈঠক হয়। তার প্রেক্ষিতেই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে দ্রুত যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৎপর হওয়ার বার্তা দিয়েছেন। ইউক্রেনের অতি বিরল মূল্যবান খনিজ সম্পদে কবজা করার লক্ষ্যই যে ট্রাম্পের এই ঘোষণা তা আর্থিক অনুদান ফেরতের ঘোষণায় স্পষ্ট হয়ে গিয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনাবাহিনী প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে যুদ্ধের খরচা সহ মানবিক অনুদানের নামে 114 বিলিয়ন ইউরো অর্থ সাহায্য করেছে। সম্প্রতি জার্মানে কিয়েল ইনস্টিটিউট নামে এক অর্থনৈতিক গবেষণা সংস্থা এমন দাবি করেছে। ওয়াশিংটনে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই অনুদান ফেরত দিতে ইউক্রেনের সঞ্চিত বিরল ও অত্যন্ত দামি খনিজ সম্পদ মারফত ক্ষতিপূরণ হিসেবে দেওয়া যেতে পারে। ইউক্রেনের জেলেনস্কি প্রশাসনের অবশ্য তাতে আপত্তি রয়েছে। ট্রাম্পের বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কিথ কেলগ একটি দ্বিপাক্ষিক খসড়া চুক্তিপত্র নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন। জেলেনস্কি তাতে আপত্তি জানিয়েছেন বলে সূত্রের দাবি। ইউক্রেনের কূটনৈতিক মহলের দাবি, অনুদানে পাওয়া 114 বিলিয়ন ইউরোর তুলনায় ট্রাম্প যে পরিমাণ খনিজ সম্পদ আমেরিকায় নেওয়ার কথা বলছেন তার আর্থিক মূল্য 500 বিলিয়ন ইউরো। এই অসম বিনিময় নিয়েই আপত্তি জেলেনস্কির। তবে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার পক্ষেই কিয়েভ সূত্রে দাবি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও জেলেনস্কির যুদ্ধ থামানোর বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। স্টারমার বলেন, ব্রিটেন ও মার্কিন প্রশাসন উভয়ই এই প্রশ্নে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। তবে এই পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি প্রাক্কালে ট্রাম্পের অনুদান ফেরতের সঙ্গে মহার্ঘ খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তির শর্ত জড়ানোয় জটিলতা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের পর পাকিস্তান বধ। দুবাইয়ে 6 উইকেটে জয় ভারতের। পাকিস্তান প্রথমে ব্যাট করে 241 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রোহিত কোহলিদের। জবাবে ভারত ব্যাটাররা 42.3 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 17 রানে অপরাজিত বিরাট কোহলি, 56 রানে অপরাজিত শ্রেয়াস। জয়ের জন্য টিম ইন্ডিয়াকে এক্সে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। আইএসএল এ পরপর 2 লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ওড়িশা এফসিকে অতিরিক্ত সময় হারিয়ে লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। আইএসএল এ পরপর 2টি লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ওড়িশা এফসিকে অতিরিক্ত সময় হারিয়েই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।